থামলেন, তারপর কপাল মুছতে মুছতে আবার বলেন, আমরা জরুরি ভিত্তিতে রক্ত দিয়েছি, তবে এখনো কিছু বলা সম্ভব না। স্পাইনাল কর্ডের কাছেও আঘাত আছে। আমরা আরও কিছু টেস্ট করছি। মানসিকভাবেও উনি চরম ট্রামার মধ্যে আছেন। ডক্টরের কথাগুলো যেন চারদিকে প্রতিধ্বনি হয়ে ফিরতে লাগলো। স্পাইনাল কর্ডের কাছেও আঘাত আছে। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ পাথরের মতো চুপ, কারো চোখে পানি, কারো চোখে শূন্যতা। দর্শন নীরব হয়ে বসে আছে। স্বামী মাথা নিচু করে কপালে হাত রাখলো, মৃত্যু মুখে হাত চেপে নীরবে কাছে। শোভাকে তখন আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। তার মুখটা বিবর্ণ, শরীর ঢাকা সাদা ব্যান্ডেজে। চাবুকের দাগগুলো যেন ব্যথার ছায়া হয়ে মুখে ছড়িয়ে আছে। দিজা নিজেকে দায়ী করে বলে, আমি যদি ভাবির কাছে দ্রুত এগিয়ে যেতে পারতাম তাহলে এত কিছু হতো না। তুহিন সান্ত্বনা দেয়, তুমি চাইলেই যে সব পারতে এমনও না। এটা হবার ছিল, তাই আমাদের সম্মুখীন হতে হয়েছে। শক্ত হও, না হলে ওই পাথর থাকা মানুষটাকে আজ গুড়িয়ে যেতে দেখতে হবে। দর্শনের দিকে তাকিয়ে কথাটা বলে। পারুল বেগম পাশেই ছিলেন। তুহিনের কথা শুনে তাকালেন দর্শনের দিকে। কান্না করছে না, কিন্তু চোখে মুখের অবস্থা একদম বাজে। এই ছেলেটা কাঁদতে জানে না, কান্না তার জন্য না, কিন্তু কান্না না করার কারণেই তার কপালে শিরা ফুলে উঠেছে। পারুল বেগম এসে দর্শনের কাঁধে হাত রাখলেন। দর্শন তবুও নীরবে শূন্যে চেয়ে আছে। হাসপাতালের বিছানায় শোবার নিঃসার শরীরটা পড়ে আছে একদম নিশ্চল। মেশিনের শব্দ কেবল জানান দিচ্ছে যে সে এখনও বেঁচে আছে। হঠাৎ পাশ থেকে একজন নার্স ধীর কণ্ঠে বলে উঠল, ওনার পালস সিস্টেম আছে, তবে এখনো রেসপন্স করছে না। হয়তো জ্ঞান ফিরে আসতে সময় লাগবে। স্বামী মুখে হাত চাপা দিয়ে কাঁদতে শুরু করলো। আমার বোনটাকে ওরা কেন এত কষ্ট দিল? ও তো কারোর সাথে অন্যায় করেনি। মৌলি তার বাবার কান্না দেখে হাউমাউ করে কান্না শুরু করে। আশেপাশের লোকজন উকি দিচ্ছে এদিক ওদিক থেকে। ডক্টরের অনুমতি পেয়ে দর্শন সংক্ষিপ্ত সময়ের জন্য আইসিইউতে যেতে পারে। ভেতরে এসে একটা চেয়ার সরিয়ে দর্শন চুপচাপ বসে পড়ল। তার চোখ স্থির শোভার দিকে, কিন্তু বুকের ভেতর যেন তোলপাড় চলছে। দর্শন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতে সময় নেই। ডক্টর ইশারা দেয়। দর্শনের চোখের কোণে কঠিন প্রতিজ্ঞার আজ। যারা ওর এই অবস্থা করেছে তাদের আমি ছেড়ে দেব না। বাইরে আসে আর আইসিইউ এর দরজা বন্ধ হয়। একটা শব্দ হলো দরজা বন্ধ হওয়ার, যেটা বাড়ি খেলো দর্শনের বুকে। ভেতরের নারী তার জীবনে জায়গা করে নিয়েছে। রূপ দিয়ে না, বরং গুণ দিয়ে। শোভার প্রতিবাদী আচরণ অসহায় হয়েও সে নিজের আত্মসম্মান ধরে রাখত। অপ্রয়োজনে মুখ খুলত না। দর্শনের ভালো ব্যবহারে শোভা নিজেও লাজুক ও অমায়িক চাহনি দিত। পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য গোপন রাখে। দর্শন আপনা আপনি ভালোবেসেছে এই নারীকে। এতটাই ভালোবাসলো যে আজ তার এই নারীর কষ্টে নিজের কষ্ট উপলব্ধি করে। চোখের কোণে পানি জমতেই বুড়ো আঙুল দিয়ে টিপে ধরে, যেন বেশি দূর গড়িয়ে না যায়। কাউকে দেখাতে চায় না তার দুর্বলতা। দাদাজান এসে বলেন, চলো, উপরে নামাজ ঘর আছে, নফল নামাজ পড়ে দোয়া করি। এই সময় আল্লাহকে ডাক দেওয়া খুবই জরুরি। একজন স্বামীর দোয়ায় আল্লাহ কবুল করে নেবেন। ভালোবাসার প্রমাণ তো এটাই যে তুমি আল্লাহর কাছেও তোমার বউয়ের জন্য কিছু চাইছো। দর্শন সম্মতি দিয়ে উপরে যেতে নিয়ে আবার পিছনে ফিরে দিদার একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, দিজা বলেছিল তোমার শার্ট রক্তে ভিজে গেছে। দর্শন প্যাকেট নিয়ে পারুল বেগমের কাছে এসে বলে, এখানে সবাই এখন দুর্বল হয়ে আছে, তুমি পারবে তো দেখে রাখতে? পারুল বেগম তাকালেন দর্শনের দিকে, আস্থার চাহনি দিয়ে বলেন, সন্তানের বিপদের সময় মাকেই শক্ত থাকতে হয়। আমি শক্ত থাকব। তুই যা নামাজ পড়। শামীম, তুমিও নামাজ পড়ে দোয়া করো। ভাইয়ের দোয়া কাজে লাগবে। শামীমার দর্শন সাথে দাদাজান গেলেন নামাজ পড়তে। এদিকে ওরা যে আলাদা কেবিনে ভাড়া নেয়, ওটাতে ঢুকে মহিলারা নামাজ পড়তে শুরু করে। মৌলি নিজেও আজ 2 হাত পেতে বলে, পিপিকে এনে দাও আল্লাহ, তুমি তো বিচ্চা পুলুন করো। আমার পিপিকে আমার কাতে এনে দাও। আমি পিপিল কোলে ঘুমাবো, পিপিল রাতে ভাত খাবো, পিপিল সাথে নামাজ পড়বো।
মোনাজাতে মৃত্যু ডুকরে কেঁদে দেয়। শোবার সাথে তার কখনো খারাপ মুহূর্ত যায়নি। লোকে আসতো কূটনীতি করতে, কিন্তু মৃত্যু খুবই বুদ্ধিমতী। মায়ের থেকে শুনেছে সংসার জীবন কতটা কঠিন। ননদ, যা, শাশুড়ি, এদের আগে বুঝতে হয় কপাল ভালো বলেই দুজন ভালো ব্যক্তি পেয়েছে। তাদের সাথে বাজে আচরণ করা তো দূর, তাদের উপর বিরক্ত হবার জায়গা ছিল না। শামীমা বেগম উল্টো মৃদুকে বিশ্রাম নিতে বলে শোভাকে কাজ করতে বলতেন। হ্যাঁ, কিছুটা এই ভেবে যে ছেলের সংসার ঠিক থাকুক, তাদেরকে বোঝা মনে না করুক, কিন্তু তবুও তো মেনে চলতেন। এসব কারণেই তো মৃত্যুও আজ তার শাশুড়ি ও ননদের জন্য কান্না করে। শাশুড়ির মৃত্যু মেনে নিতে পারেনি, আজ ননদের করুণ অবস্থায় মোনাজাতে কান্না করে। মন দিলে মন পাওয়া যায়। মৃত্যু নতুন বউ হয়ে আগে মন পেয়েছে, তাই সেও কূটনীতি করতে পারেনি। কেবিনের বাইরে বসে আছে তুহিন। সবাই চলে যাওয়ার পর পকেট থেকে মোবাইল বের করে। মেসেজ এসেছে তানিয়ার থেকে। ওখানে লেখা, আপনি যাকে ভালোবেসে অপেক্ষা করেছেন সে আজ অন্য কাউকে ভালোবাসে, তার জন্যই এই শহরে ছুটে আসা তার। আমি জানা মাত্রই জানিয়ে দিলাম। আপনাকে বারংবার বলেছিলাম এভাবে অপেক্ষা করবেন না, তবুও করলেন। আজকাল মানুষের ভালোবাসা যখন তখন যেখানে সেখানে হয়ে যায়, কিন্তু তাকে পাওয়ার চেষ্টায় এতটা সময় ব্যয় করতে নেই। আপনি বারণ শোনেননি, অপেক্ষা করেছেন, আজ আপনাকে অপেক্ষার ফল ব্যর্থ করে দিল। আমি দুঃখিত আপনাকে কষ্ট দেবার জন্য। আপনার কষ্টটা আমি ভাগ করতে পারবো না, কিন্তু আপনার অনুভূতি অল্প হলেও বুঝি। ভালো থাকবেন, জীবনে নতুন করে গোছাবেন। আল্লাহ হাফেজ। তানিয়ার মেসেজ পড়ে তুহিনের মস্তিষ্কে নাড়াচাড়া দিয়ে উঠল। চোখের সামনে ফুটে উঠল প্রিয় নারীর প্রতিচ্ছবি, যে এখন দেয়ালের ওপাশে ইবাদতে মশগুল, যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা, কিন্তু তুহিন জানে তাকে পাবে না। দর্শন মানবে না ওদেরকে। তাদের মাঝে আরও দুজন বন্ধু ছিল, ওদের সাথে আজ সম্পর্ক ঠিক নেই, কারণ একটাই, বন্ধু হয়ে যায় শালা দুলাভাই। তারপর স্বামী স্ত্রীর মান অভিমানের মাঝে বন্ধুত্বের সম্পর্কটাও ধীরে ধীরে তিক্ততার রূপ নেয়। এক সময় তাদের সব শেষ। এই বন্ধুত্ব শেষ হয়ে গেল অন্য সম্পর্কের কারণে। তুহিন হার মেনে নিল। নিজের ভালোবাসা না পাওয়ার জন্য সে মনকে বোঝাতে থাকবে। শুরুতেই সব ঠিক হবে না, সে নিজেকে সামনে নেবে। মনে মনে বলে, ভালোই হলো ও অন্য কাউকে ভালোবাসে, অন্তত আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। বলেই চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়া পানিটা মুছে নেয়। নাকটা হালকা টেনে গলা খাকারে দিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা চালালো। মনিটরের বিপ বিপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শোভা সাদা চাদরের নিচে নিঃশ্বাস পড়ে আছে। নাকের উপর অক্সিজেন মাস্ক, হাতে স্লাইন চলছে, আর পাশে দাঁড়িয়ে আছে দর্শন। অসহায় ও ভীত চাহনি, ভেতরে একটা তীব্র যুদ্ধ চলছে। হঠাৎ শোভার চোখের পাতা সামান্য কাঁপে। দর্শন দেখা মাত্রই ঝুঁকে আসে, চোখে ভয় আর আশা একসাথে নিয়ে ডাক দেয়, শোভা। শোভার চোখ খুলতে একটু সময় লাগে। আলোটা চোখে লাগে, তাই চোখ শুরু করে ফেলে। প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। ধীরে ধীরে নিজেকে সামলে প্রশ্ন ছড়িয়ে, আপনি কোথায়? তুমি অসুস্থ, তাই হাসপাতালে। আমি এখানে আছি তোমার পাশে। তুমি এখন ঠিক আছো? ভালো লাগছে কি? দর্শনের গলা ভারী শোনালো। শোভা তাকায় দর্শনের দিকে। এই মানুষটার মধ্যকার নরম ভাবটা শোভার চোখ চিনতে না পারার এক অদ্ভুত হালকা ঘোলাটে ভাব। আচমকা অদ্ভুত প্রশ্ন, আপনি পরিস্থিতি থেকে পালালেন না কেন? কথাটা এমন যেন শোভার বিপদেই দর্শন পালিয়ে যায়। আসলেই তো এমনটা শোভার মনে গেঁথে রাখার মতো। কেন বিয়ের পর চলে গেল দর্শন? সে তো দায়ী ছিল না, শুধু বিয়েটাকে মানতে চায়। তারপরও তো যদি সম্পর্ক নাই রাখতে চায়, তাহলে 4টা বছর কেন একা ভুগল শোভা? দর্শনের দিকে এমন চাহনি দিয়েই রাখে। দর্শনের চোখ নিচু হয়ে যায়। হাতে চেপে ধরে শোভার হাতটা, যেটা বরাবরই একদিন ছাড়িয়ে গিয়েছিল তার হাত থেকে। জিহ্বা দিয়ে ঠোঁটে ভিজিয়ে বলে, চলে গিয়েছিলাম, কিন্তু ফেরা ছাড়া উপায় ছিল না। ওই সময়টা যেমন মস্তিষ্ক ঠিক ছিল না, এবার কিন্তু এমন আমিটা আর নেই। শোভা নামক নারীটি আমাকে বদলে দিল। শোভা কিছু বলে না। তার চোখে পানি টলটল করে ওঠে, কিন্তু গড়িয়ে পড়ে না। মৃদু হেসে বলে, আপনি আমাকে বাঁচাতে এসেছিলেন? একটা সরল প্রশ্ন, শিশুর মতো সোজা সাপটা। দর্শন নিজেও মৃদু হেসে বলে, না। অতঃপর ঝুঁকিয়ে দর্শন ফিসফিস করে, তোমাকে হারানোর ভয়ে এসেছি। শোভা চোখ বন্ধ করে। এবার আর পানি আটকে থাকে না।
মনিটরের শব্দ একটুখানি বেড়ে যায়। নার্স তাড়াতাড়ি ভেতরে ঢুকে দর্শনের উদ্দেশ্যে বলে, দয়া করে বাইরে যান, পেশেন্টের বিশ্রামের দরকার। ডাক্তার 5 মিনিট সময় দিয়েছিল। দর্শন উঠে দাঁড়ায়, কিন্তু শোবার হাতটা ছাড়ে না। নার্স আবার বললে সে ধীরে ধীরে হাত ছাড়ে আর একবার তাকিয়ে বেরিয়ে যায় আইসিইউর বাইরে। বাইরে দাঁড়িয়ে কাচের দরজা দিয়ে দেখছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দর্শন দেখে শোবার চোখে আবার সেই পুরনো অভিমান, কিন্তু এবার তার নিচে এক ফোঁটা শান্তি। শোভা জানে এবার সে আর একা নেই। বিভিন্ন পরিস্থিতির সাথে তার জীবনসঙ্গী মোকাবেলা করবে তার হাত ধরে। শোভাকে নিয়ে 1 সপ্তাহ পর বাসায় ফিরেছে দর্শন। গাড়ি থেকে নামিয়ে ধীরে ধীরে তাকে ঘরে তুলল। শোভাকে ঘরে নিয়ে গিয়ে বালিশে হেলান দিয়ে বসালো। শোভা কাঁধে একটা চাদর জড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে জানালার দিকে। দর্শন হালকা গলায় বলল, কষ্ট করে ওষুধটা খাও, আমি তোমার জন্য খাবার আনছি। শোভা মুখ ফিরিয়ে নিল, কিছু বলল না। নাক সিটকে আছে, ওষুধ তার সহ্য হয় না। দর্শন পাশে বসে মুখের সামনে চামচটা ধরল। কপাল ভাঁজ হয়ে আছে। শোভা অন্যদিকে ফিরে যায়, দেখে আবারও বলে, কি হলো, খাও না কেন? ওষুধ তিতা, মুখে গেলেই গলা অব্দি তেতো হয়ে আসে। কিন্তু খেতে তো হবেই। আমি খাবো না। তোমার শরীরে আঘাত অনেক, ব্যথা কমাতে হলে খেতেই হবে। ধুর, খাবো না। এমন জেদ করো কেন? তুমি জানো না আমি তোমাকে নিয়ে কতটা ভয় পেয়েছিলাম। এখন শরীরের বিষ ব্যথা কমাতে ওষুধ না খেলে সুস্থ হবে নাকি? তুমি যদি ভেবে থাকো আমি আদিক্ষেতা করব তাহলে ভুল। আমার রাগ কিন্তু এখনো আমার সাথেই আছে। শোভা ভয় পেল দর্শনের কর্কশ কণ্ঠে। ধীরে মাথা নাড়াল, শান্ত কণ্ঠে বলে, ক্ষুধা নেই আমার। তবুও খেতে হবে তোমাকে। শাসনের সুরে বলে দর্শন। বাইরে দাঁড়িয়ে কপাল চাপড়ালে দাদাজান বলেন, কথায় একটু বউয়ের মাথায় হাত বুলিয়ে ভালোবাসা দেখিয়ে খাইয়ে দিবে, তা না করে শাসন করে। ওরে ওটা বউ হয়, তোর অফিসের কর্মচারী না। একবার বউ রেগে যাক, দেখবি স্বামীর রাগ কখনো জানালা দিয়ে পালায়। দিজা মুখ টিপে হাসে, তাও তো তোমার রাগী নাতি যত্ন নিতে শিখেছে। হ্যাঁ, ওই আর কি কোনো মতে। শোভা ওষুধ খেলো। দর্শন বলে, আমি খাবার নিয়ে আসবো, চুপচাপ খেতে হবে। বলেই শোভার মাথায় কাপড় দিয়ে ঢেকে দিল। এখন সবাই আসবে তার সাথে দেখা করতে। শোভা মুখে কোনো ভঙ্গি দেখালো না, শরীর ভালো নেই যে। দাদাজান হালকা কাশি দিয়ে ইঙ্গিত করেন তিনি বাইরে দাঁড়িয়ে। দর্শন জানায়, ভেতরে আসো। দাদাজান ঢুকতেই দিজাও ঢুকলো। দর্শন বাইরে চলে গেল। শোভা সুযোগ বুঝে বলে, দাদাজান, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আপনার নাতি জোর করছে শুধু। গাল তিতা আমার, খাবো কি করে? এমন করলে তো হবে না। আমার নাতির সাথে যুদ্ধ করতে হলেও খেতে হবে, কারণ গায়ে শক্তি না থাকলে যুদ্ধ করবে কিভাবে? সুস্থ হলে না হয় খেয়ে দিয়ে শক্তি বানিয়ে যুদ্ধ করব, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। দাদাজান এবার থমকে গেলেন, মনে মনে বলে, এ দেখছে আমার গিন্নির মতো আগলা পিড়িতে গলে না। তাহলে আমার নাতির দোষ কই? আজকালকার মেয়েরা একটু পটু বেশি। আমার নাতিই ঠিক আছে। দিজা ভ্রুকুটি করে বলে, কি হলো দাদু, কি ভাবছো? তোমার ভাবি খেতে চাইছে না তাই। ভাইয়া আছে তো, জোর করে খাওয়াবি। শোভা অনুরোধ করে বলে, কিছু খেতে গেলেই বমি আসে আমার। এ নিয়ে যাই, মুখে দিয়েছি, সব বমি করে ফেলে দিয়েছি, আর পারছি না। দর্শন থালাটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। শোভার কথা শুনে মুখ গম্ভীর্যের সাথে খুলল। এসব নাটক বন্ধ করো, নিজের শরীর নিয়ে এমন ঢং আমার পছন্দ না। শোভা শান্ত গলায় মনক্ষুণ্ণ হয়ে বলল, আমার খেতে মন চাইছে না। দাদাজান নাত বউয়ের কষ্ট বুঝে বলেন, ও দাদু ভাই, এমন করতে নেই। বউকে একটু ভালোবাসা দিয়ে যত্ন দিতে হয়। দর্শন ভ্রুকুচকে বলে, বউ কি তোমার নাকি আমার? দাদাজান বিচলিত চোখে তাকালেন, ঢোক গিলে বলেন, তোমার কি মনে হয় সংসার নিয়ে আমার ধারণা কম? তুমি যেও না, আমারও বউ ছিল, তার সহায়তার তোমার আব্বা ফুফুরা পৃথিবীর মুখ দেখেছে। দাদাজানের কথা শুনে দিজা জিহ্বায় কামড় দেয়। দর্শন চোখ রাঙিয়ে বলে, বুড়ো হয়েছে কিন্তু আক্কেল হয়নি। দাদাজান কেটে পড়লেন দ্রুত সাথে দিজাও। এখন যা হবে ওটা স্বামী স্ত্রীর ব্যাপার, উনি থাকা মানে লজ্জার ব্যাপার। শোভার কথা শুনে এবার দর্শনের কণ্ঠ কঠিন হয়ে উঠল। তোমার মন চাইছে না? আমি যদি রেগে যাই তখন? আমি যদি বলি এখনই খাবে তাহলে খাবে, না হলে আমি কিন্তু থাপড়ে গাল লাল করে খাওয়াবো। শোভা চুপচাপ তাকিয়ে রইল, চোখে পানি টলমল করছে। দর্শন এগিয়ে এলো, চামচটা তুলে ধরল মুখের সামনে। মনে মনে বলে, নিজের শরীর নিয়ে এমন অবহেলা করতে দিও না আমাকে শোভা।
আমি যদি রাগ করি সেটা তোমার ভালো চেয়ে করি। তুমি যদি অসুস্থ হও সহ্য করতে পারি না আমি। শোভা মাথা নিচু করে থাকলো, আর কিছু বলল না। দর্শন নিজের হাতে চামচ তুলে দিল। এবার শোভা আর বিরোধ করল না, মুখে নিল খাবার। গাল তিতা, তাই কষ্ট হলো খেতে। কয়েক গাল খেয়ে গলায় হাত দিয়ে ওয়াক করে উঠে দর্শন প্লেট পাশে রেখে শোভার কাঁধে হাত রাখতে শোভা গড় করে বমি করে দেয়। বমি সব মেখে গেল বিছানার সাথে দর্শন শোভার দুজনের গায়ে। শোভা আতকে উঠে বলে, ইচ্ছে করে হয়নি। দর্শন শোভার হাত ধরে বলে, রিল্যাক্স, আমি কিছু বলছি না। শোভাকে পাজাকোলা করে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। শোভা এখনও বমি করে, ওখানেই জ্ঞান হারায়। এটা মাঝে মাঝেই হচ্ছে, শরীর অতিরিক্ত দুর্বল তাই। দর্শন নিজের দিকে একবার তাকিয়ে নাক সিটকাল। শোভাকে ওয়াশরুমে রেখে ঘরে এসে কল দেয় দিজাকে। দিজা উপরে আসতেই দর্শন জানায়, বিছানা পরিষ্কার করতে হবে। দিজা মাথা নেড়ে বলে, আমি খালাকে পাঠাচ্ছি। ভাবি কোথায়? ওয়াশরুমে। দর্শনের গায়ে বমি দেখে দিজা ঘাবড়ে গিয়ে বলে, আমি পরিষ্কার করে দিচ্ছি ভাবিকে। তুমি দিদার ভাইয়ের ঘরে গিয়ে গোসল করে নাও। লাগবে না, আমি করছি সব। তুই খালাকে পাঠিয়ে দে, দ্রুত করবি। ওকে পরিষ্কার করেই নিয়ে আসবো। দিজা ছুটে গেল। দর্শন আলমারি থেকে নিজের ও শোভার জন্য কাপড় নিয়ে চলে গেল। খালা মানে বাসার কাজের বুয়া এসে বিছানার চাদর পাল্টে চলে যায়। দর্শন ওয়াশরুমে এসে শোভার গায়ে পানি ঢালে। বিপত্তি ঘটে শোভার শরীর থেকে ওড়না সরানোর সময়। দর্শন ওড়নাটা ধরছে, কিন্তু শোভার শরীর থেকে সরাতে পারছে না। নিজের হাত শক্ত করে সান্ত্বনা দিয়ে বলে, নিজের ওয়াইফের ওড়না সরাতে এত সময় নিলে সংসার এগোবে কিভাবে? কাম অন দর্শন, ইউ হ্যাভ টু ডু ইট। নিজেকে নিজে বলে প্রায় 5 মিনিট সময় নিয়ে ওড়না সরালো। অবশেষে ওড়না সরাতে পেরে নিজেকে মনে হলো বিশ্বযুদ্ধ জয় করেছে সে। শোবার গালে পানি দিয়ে মুখটা পরিষ্কার করিয়ে দিয়ে নিজ হাতে সাহায্য করছে। হাত ও গলার কাছে পানি ঢালে যেন সব পরিষ্কার হয়, অতঃপর গোসল করিয়ে দেয়। নিজের শরীর থেকেও শার্ট খুলে বালতিতে রাখে। তাড়াতাড়ি নিজের গায়ে পানি ঢেলে যেন শান্তি পায়। এতক্ষণ শরীরের ভেতর ঘিন ঘিন করে উঠেছিল, এখন নিজেকে পরিষ্কার লাগছে। নিজের শরীরের ভেজা প্যান্ট পরিবর্তন করতে যেই পেছনে তাকালো, দেখে শোভা অজ্ঞান হয়েই আছে, কিন্তু তাও লজ্জা পায়। এই প্রথম লজ্জা পেল দর্শন, যার কারণে শোভার ওড়না দিয়ে শোভার ঘুমন্ত চোখ ঢেকে দিল। অজ্ঞান মেয়েটার চোখ ঢেকে দিয়ে সে নিজের প্যান্ট পাল্টে নিল। তারপর শোভার দিকে ফিরে ওড়না সরিয়ে নেয়। এবার পালা শোভার পোশাক পাল্টে দেয়া, যেটা দর্শনের দ্বারা সম্ভব না। এবার ভাবছে। আবার বাইরে গিয়ে কল দেয় দিজাকে। উপরে এসে দিজা বলে, কিছু লাগবে ভাইয়া? ওকে একটু চেঞ্জ করে দে। দিজা ভেতরে ঢুকে শোভার জামা পাল্টে দেয়। বাইরে এসে মিটমিট হেসে ওঠে। যে দর্শন তাকালো, দিজা হাসি থামায়। দর্শন বলে, বালতিতে কিছু জামা কাপড় আছে, ওগুলো ওয়াশিং মেশিনে রাখ, আমি পরিষ্কার করে নেব। দিজা বালতি এনে বলে, তোমার ধুতে হবে না, আমি খালাকে দিয়ে ধুয়ে নিব। দর্শন কিছু বলতে নিলেই দিজা বলে, খালা অনেক পরিষ্কার করে কাজ করে, আমি দেখেছি। দর্শন আর কিছু বলল না। দিজা চলে যেতেই দর্শন ওয়াশরুমে এসে শোভাকে কোলে করে নিয়ে আসে। দরজাটা লাগিয়ে সেও শোবার পাশে শুয়ে পড়ে। এই 7 দিন চোখের পাতা ঠিকমতো এক করতে পারেনি দর্শন। ঘরে ঢুকে কল দিল তুহিনকে। তুহিন ধরতেই দর্শন জানায়, তোর ভাবিকে আজ নিয়ে এসেছি বাসায়। ভাবির যত্ন নিস। কিন্তু তুই আমাকে না জানিয়ে চলে গেলি কেন? শিক্ষক মানুষ আমি, বুঝতেই পারছিস, ছুটি বেশি পাই না। আচ্ছা, ঢাকায় গিয়ে কথা হবে। কল কেটে দর্শন গা থেকে শার্ট সরিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। গরম বেড়েছে খুব। অন্যান্য জায়গার থেকে যশোরেই বেশি গরম থাকে। এসির কারণে ঘরটা ঠান্ডা হয়ে আসে। ঘুম আসে না দর্শনের। পাশ ফিরে শোভার দিকে চাইতেই শোভার মুখটা দেখে। গায়ের ওড়না ঠিক নেই, এক পাশ হয়ে আছে। দর্শনের দৃষ্টি শোভার ওপর। আচমকা কিছু একটা ইঙ্গিত দেয় দর্শনের মস্তিষ্কে। ধীর কণ্ঠে শোভার কানের কাছে বলে, অজ্ঞান অবস্থায় একটা চুমু দিলে কি অপরাধ হবে? কিছুক্ষণ নীরব থেকে আবার বলে, কি আর হবে, বউ তো আমারই। কথাটা নিজেকে সাহস জোগাতে বললেও শোভার ধারে আসার মতো মনোবল পাচ্ছে না।
অবশেষে দ্রুত দীর্ঘশ্বাস ছেড়ে শোভার নিকটে ঠোঁট এগিয়ে আনে, কিন্তু শোভার মুখের কাছ থেকে সরে যায়। আবারও আনতে নেয় ঠোঁট, কিন্তু এগোতে পারে না। এভাবেই কিছুক্ষণ চলতে থাকে, কিন্তু দর্শন পারল না তার বউকে সামান্য একটা চুমু দিতে। সময়ের হিসাব করলে এভাবে করতে করতে প্রায় 30 মিনিট চলে গেল। দর্শন ব্যর্থ তার বউকে প্রথম চুমু দিতে। অবশেষে নিজের হার মেনে শোভার শরীরের উপর কাঁথা দিয়ে নিজেও সেই কাঁথার মধ্যে ঢুকে ঘুম দেয়। দুপুরের দিকে শোভার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু শরীরটা যেন তার চলছেই না। সকালবেলায় বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিল খাবার দেখে। কয়েক চামচ ভাত খেতে গেলেও গা গুলিয়ে উঠে এলো। তারপর একেবারে বেসামাল হয়ে বমি করে দিল। দর্শন সব দেখে চুপচাপ বসে থাকতে পারছে না। মেয়েটা এভাবে থাকলে আরও শুকিয়ে মারা যাবে অবস্থা। কিছু খেতে না পারলে শরীরের ক্ষতি। শোভা কিছু খেতে পারছে না বুঝে সে ডক্টর ডেকে বাসায় স্লাইনের ব্যবস্থা করল।